আসসালামু আলাইকুম। জিনের কাছে নিজের মেয়েকে উৎসর্গ করেছিল এক পরিবার, কিন্তু কেন? এরপর তাদের পুরো পরিবারে নেমে এসেছিল ভয়ানক বিপদ। জিনেরা কেন তাদের পরিবারের একমাত্র ছেলেকে তাদের সাথে নিয়ে গিয়েছিল? আর কি ভয়ানক অতীত লুকিয়ে আছে এই পরিবারটির সাথে? জিনেরা কেন তাদের পুরো পরিবারের সকলের পিছনে পড়ে রয়েছে? আসল উদ্দেশ্য কি তাদের? আর এই সব কিছুই কিন্তু জানতে পারবো আজকের এই মুভি সিচিন 5-এ। আর এই মুভিটা তুর্কির সব থেকে জনপ্রিয় সিরিজ সিচিনেরই একটি পার্ট। আর এটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছিল। তো চলুন বেশি স্পয়লার না দিয়ে মূল মুভিটি এনজয় করা যায়। মুভির শুরুতেই আমরা একটি ছোট মেয়েকে দেখতে পাই। মেয়েটির নাম হালে। হালে একজন লোকের পিছু করছিল এবং হালে লোকটিকে বাবা বলে সম্বোধন করছিল। এরপর হালে থেমে যায় বাড়িটির সামনে এবং সে উপরে 4 জন ভয়ানক ব্যক্তিকে দেখতে পায়। এরপর হালে বাসাটির মধ্যে প্রবেশ করে, কিন্তু সেখানে কেউ উপস্থিত ছিল না। এরপর হালে একটি আয়নার সামনে গিয়ে দাঁড়ায় এবং সেই আয়না থেকে অদৃশ্য কিছু একটা তাকে বলে ওঠে, এই চেহারা তোমার নয়, এই চেহারা আমাদের। সামনে থাকা কাজটি দিয়ে এই চেহারাটাকে কেটে ফেলো। হালে যেন অদৃশ্য সেই কথাটির কথা মতো তার নিজের চেহারা কাটতে থাকে। হালে খুব চিৎকার করে কান্না করতে করতে নিজের চেহারা নিজেই কেটে ফেলছিল। হালে অনেক কষ্ট পাচ্ছিল, সেটা সত্ত্বেও সে নিজের চেহারা কেটে ফেলে। এরপর হঠাৎ করে সেখানে অদৃশ্য কিছু কালো কাপড় পরা ব্যক্তিরা আয়না নিয়ে তার সামনে আসে এবং তাকে ভয়ানকভাবে বলে যে হ্যাঁ, তুমি আমাদেরই একটি অংশ। তখনই হঠাৎ করে হালে রক্ত বমি করে। এরপর দেখা যায় হালে নিজের স্বপ্ন দেখছিল এবং সে বাস্তবেও রক্ত বমি করছিল, সে কালো রক্ত করছিল বমি। তখনই তার মা এসে তাকে সামলিয়ে নেয়। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। এখানে ইব্রু নামক একজন মহিলা এসেছে হালের ফুফু আজরার সাথে দেখা করার জন্য। হালের ফুফু আজরার সাথে ইব্রুর ভাই সেলিমের 3 মাসের সম্পর্ক। এখানে ইব্রু আজরাকে জিজ্ঞাসা করে যে তোমরা দুজন বিয়ে কবে করছো? এটা শুনে আজরা অনেক লজ্জা পেয়ে যায়, কিন্তু আমরা দেখতে পাই হঠাৎ করে আজরা কেমন একটা অন্যমনস্ক হয়ে গিয়েছে। সে ইব্রুর মেয়েকে একটি কুকুরের সাথে খেলা করতে দেখে সেদিকে তাকিয়ে থাকে এবং তাকে খুবই অন্যমনস্ক দেখাচ্ছিল। এটা কিন্তু ইব্রুও লক্ষ্য করে এবং ইব্রু তাকে নাড়া দিয়ে বলে, তুমি কি ঠিক আছো? তখন আজরা বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখন ইব্রু বলে, আমাদের মা মারা গিয়েছে অনেক টাইম হলো, কিন্তু সেলিম সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু তোমার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে আমি তাকে সবসময় খুশি দেখি, আর আমি এই জন্য চাই যে তোমরা খুব তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। তখন দেখা যায় যে সেলিমের কল চলে এসেছে। তখন আজরা সেই কলটি রিসিভ করে এবং সেলিমও খুব খুশি এবং সেলিম বলে যে আপা কি তোমার সাথে দেখা করতে গিয়েছে? তখন আজরা বলে যে হ্যাঁ, আপা এসেছে আমার সাথে কথা বলার জন্য। তখন সেলিম বলে, আজকে কি তুমি আমাকে একটু সময় দিতে পারবে? তখন এখানে আজরা তাকে হ্যাঁ বলে। এরপর আমরা দেখতে পাই যে সেখান থেকে ইব্রু চলে গিয়েছে। সিন শিফট হলে আমরা আবার হালেকে দেখতে পাই যে কিনা একটি বদ্ধ ঘরে বসেছিল তার পুতুলকে নিয়ে এবং সে তার পুতুলের সাথে কথা বলছিল এবং সে তার পুতুলকে বলছিল, আমি আমার চেহারা একদমই পছন্দ করি না, এটাকে আমার কুৎসিত মনে হয়, আর আমার মনে হয় এটা আমার নিজের চেহারা না, এই চুল এই চেহারা কোনোটাই যেন আমার না, আর এই জন্য আমাকে কেউ পছন্দও করে না। পুতুলটি তখন বলে যে না, তুমি দেখতে খুবই সুন্দর, যারা তোমাকে এগুলো বলে তারা তোমাকে হিংসে করে। তখন আবার হালে তাকে বলে যে আমি গতকাল আমার বাবাকে স্বপ্নে দেখেছিলাম। তখন পুতুলটি তাকে বলে যে তুমি কিভাবে বুঝলে যে ওটি তোমার বাবা, কারণ তুমি তো তোমার বাবাকে কখনোই দেখোনি। তখন হালে বলে যে না, আমি তাকে স্বপ্নে বাবা বলে ডাকছিলাম, আমার মনে হয় ওটাই আমার বাবা। তখন পুতুলটি হালেকে বলে, তুমি যদি আমার হাতের আঙ্গুলগুলো কেটে দাও তাহলে আমি তোমাকে বলবো তোমার বাবা কোথায়। তখন হালে সেই পুতুলটির আঙ্গুল কাটতে থাকে, কিন্তু দেখা যায় যে পুতুলটির হাতের আঙ্গুলগুলো থেকে রক্ত বের হয়ে আসছে। এটা দেখে তো হালে অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখন পুতুলটি বলে ওঠে, আমি এখন বলতে পারবো না তোমার বাবা কোথায়, সময় হলে তুমি জানতে পারবে। এটা শুনে হালে চিৎকার করে কান্না করে এবং পুতুলটিকে সে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সিন শিফট হলে আমরা হালের মা গুলতেন এবং তার দাদিকে দেখতে পাই। তারা দুইজন কোনো একটা বিষয় নিয়ে কথা বলছিল। অন্যদিকে আমরা আজরাকে দেখতে পাই যে কিনা তার দোকানে একাই বসেছিল এবং সে তার ফোনে তার এবং সেলিমের ছবি দেখছিল, কিন্তু হঠাৎ করে সে কেমন অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছিল। সে সেই শব্দ লক্ষ্য করেই খোঁজার চেষ্টা করছিল। এরপর দেখা যায় ভেতরের রুম থেকে সে কেমন আওয়াজ শুনতে পেয়ে সেদিকেই যাচ্ছিল। এরপর দেখা যায় সে একটি কার্পেটের সামনে একটি পোকা দেখতে পায়। সে ভালো করে সেই পোকাটা দেখতে চেষ্টা করলে হঠাৎ করে সেটি ভয়ঙ্কর এক সেলিমের রূপ নিয়ে তার সামনে চলে আসে। সেটা দেখে আজরা ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণে আবার সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। এরপর দেখা যায় সে আবারও ভেতরের রুমে চলে আসে। তখন দেখা যায় যে সে তার সামনে ভয়ঙ্কর রূপে হালে
হালেকে দেখতে পায় এবং হালে বীভৎস চেহারা নিয়ে তার কাছে আসে এবং তাকে একটি বড় লম্বা চুল দিয়ে পেঁচানো শুরু করে দেয়। তখন যেন আজরার কিছু একটা হয়ে যায় এবং সে অন্য একটা ডাইমেনশনে চলে যায় এবং সেখানে অদ্ভুত কিছু প্রাণী অর্থাৎ জিনরা ছিল, সাথে একজন হুজুর ছিল যে কিনা কোনো একটা কালো জাদুর মন্ত্র পড়ছিল। কিন্তু হঠাৎ করে আবার সে স্বাভাবিক দুনিয়াতে চলে আসে এবং সে সেন্সলেস হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ফাতেমা নামক একজন মহিলা সেখানে চলে আসে। ফাতেমা মূলত আজরার দোকানেই কাজ করত। ফাতেমা আজরাকে ধরে বাইরে নিয়ে যায় এবং সে আজরাকে দোয়া পড়ে পানি পড়া দিয়ে মুখ মুছিয়ে দেয় ভালো করে। এরপর দেখা যায় আজরা তাকে সব কিছু খুলে বলে। তখন এগুলো শুনে ফাতেমা তাকে বলে, আমার মনে হয় তোমার উপর কোনো জিনের নজর রয়েছে, তোমার ভালো করে ঝাড়ফুঁক করানো উচিত, আমরা আগামীকাল তোমার ভালো করে রিচুয়াল করব। এটা শুনে আজরা খুশি হয় এবং বলে যে ধন্যবাদ ফাতেমা আপা। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই সেলিমকে, যে কিনা তার বাড়িতে প্রবেশ করছিল। সেলিম তার বাড়িতে এসে প্রথমে তার জামা কাপড় খুলে তার মায়ের ছবির দিকে তাকিয়ে থাকে। সেলিমের মা মারা গিয়েছে 1 বছর হয়ে গিয়েছে, কিন্তু সেলিম যেন তার মায়ের স্মৃতি কোনোভাবেই ভুলতে পারে না। এরপর হঠাৎ করে সে দেখতে পায় তার মায়ের ছবির সামনে কিছু পোকামাকড় রয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা স্বাভাবিক হয়ে যায়। সেলিম আবার এসে তার ওষুধটি ঠিকমতো খেয়ে নেয়। সেলিম তার ঘুমের ওষুধটি খাচ্ছিল এবং খেয়ে এসে বসে পড়ে এবং সে তার মায়ের ছবির দিকে আবার ফিরে তাকায়। অন্যদিকে আমরা আজরাকে দেখতে পাই যে কিনা তার ঘরে চলে এসেছিল। আজরা প্রথমেই ঘরে এসে হালের রুমে নক করে এবং হালেকে ডাকতে থাকে, কিন্তু দেখা যায় যে হালে তার দরজা খুলে না। তখন সেখানে গুলতেন চলে আসে এবং আজরাকে বলে যে ও হয়তোবা দরজা আজকে খুলবে না, তুমি আমাদের সাথে এসো। এই বলে সে তাকে তার শাশুড়ির রুমে নিয়ে আসে এবং দেখা যায় যে আজরা তার মায়ের এই অবস্থা দেখে খুবই কষ্ট পাচ্ছিল। তার মা কী সব অদ্ভুত কথাবার্তা বলছিল, যে তারা ফিরে এসেছে, তারা তাকে নিয়ে যাবে, এই ধরনের কথাবার্তা যেগুলো সে সবসময় বলে থাকতো। এটা দেখে তো আজরা খুবই কষ্ট পায়। হঠাৎ করে দেখা যায় সে কান্না করে উঠে। তখন আজরা সেখান থেকে চলে যায়, কারণ তার মায়ের এই অবস্থা সে দেখতে পারছিল না। সে দরজা খুলে বের হয়ে এসে দেখে কি হালে দরজা খুলেছে এবং হালে তার ফুপুকে ডাকছে এবং হালে তার ফুপুকে তার সাথে তার রুমে নিয়ে চলে যায়। এরপর আমরা সিন শিফট হলে দেখতে পাই ইব্রুকে, যে কিনা তার হাজব্যান্ডের সাথে রাতের ডিনার কমপ্লিট করছিল এবং ইব্রু তার হাজব্যান্ডকে বলে যে আজরা খুবই ভালো একটা মেয়ে, আমাদের সেলিমকে খুবই খুশি রাখবে। তার হাজব্যান্ড তাকে বলে যদি অনেক ভালো মেয়ে হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, তাহলে ভালো হবে। হঠাৎ করে ইব্রু তার মেয়ের রুম থেকে কিছু শব্দ শুনতে পেলে সেখানে এসে দেখে তার মেয়ে বেডের নিচে কিছু একটা দেখছে। তখন হঠাৎ করে সে বেডটি তার মেয়ের উপর পড়ে যায়। ইব্রু সেটা দেখে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় তার মেয়ে তার পাশেই ছিল। তার মেয়ে তাকে বলে, মা আমার পিঠে খুব ব্যথা করছে। তখন ইব্রু তার মেয়ের পিঠ চেক করে দেখে যে সেখানে সেই বেড পড়ার দাগ রয়েছে। সে কিছুই বুঝতে পারে না যে এটা কি হচ্ছে তার সাথে। অন্যদিকে সিন শিফট হলে আমরা সেলিমকে দেখতে পাই, যে কিনা রাতে ঘুমিয়েছিল। সে হঠাৎ করে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে দেখে যে তার মৃত মা এবং তার মৃত ভাই, যে কিনা মায়ের সাথেই মারা গিয়েছিল, তারা দুইজনই তার সামনে বসে আছে এবং তার মা অর্ধ উলঙ্গ অবস্থায় তার দিকে ফিরে তাকায় একটি ছালা হাতে নিয়ে এবং সে তাকে বলে যে তুমি কেন আমার ছেলেকে পছন্দ করতে না, তুমি তোমার নিজের ভাইকেই পছন্দ করতে না কেন? সে পঙ্গু বলে এগুলো বলে তার মা কান্না করতে থাকে এবং সে তার পঙ্গু ছেলেকে বলে যাও তুমি তোমার ভাইকে জিজ্ঞাসা করো যে সে কেন তোমাকে ভালোবাসতো না। তখন সেই পঙ্গু ছেলেটি তার ভাইয়ের কাছে অর্থাৎ সেলিমের কাছে উঠে আসতে থাকে। সেটা দেখে সেলিম চিৎকার করে ওঠে এবং সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। কিন্তু দেখা যায় যে এই ছালাটা তার মা গায়ে হাতে দিয়ে পড়েছিল সেটা যেন তার সামনেই পড়ে রয়েছে। এটা যদি স্বপ্নই হয়ে থাকে তাহলে এটা কিভাবে সামনে আসলো? সিন শিফট হলে আমরা হালের দাদিকে দেখতে পাই, যে কিনা একা মাঝরাতে কোথাও একটা যাচ্ছিল। সে মূলত হালের খেলার রুমেই এসেছিল এবং আমরা দেখতে পাই সে একটি বাতি জ্বালিয়ে নেয় সেখানে এবং জ্বালানো বাতিটি দিয়ে সে কিছু একটা খুঁজতে থাকে। সে একটি পুরনো ট্রাঙ্কের সামনে আসে এবং ট্রাঙ্কটি খুলে সে একটি কালো কোট বের করে আনে এবং একটি বক্স সরিয়ে সেখান থেকে একটি ছুরি বের করে নিয়ে আসে এবং সে সেই কালো কোটটিকে ওয়ালে ঝুলিয়ে দেয় এবং সে সেটার দিকে খুবই রাগীভাবে তাকিয়ে থাকে এবং সেটাকে বলতে থাকে, তোমার জন্য আমার ছেলে চলে গিয়েছে, তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো, সব কিছু তোমার দোষ। তখন দেখা যায় যে সেই কালো কোটটি একটি মানুষের রূপ নেয় এবং সেটি সেই বিভৎস রূপ নিয়ে তাকে বলে যে তোমার জন্য হয়েছে, আমার জন্য না, তুমি যদি সেদিন বাধা না দিতে তাহলে আমাদের ছেলে আজকে ঠিক থাকতো। অর্থাৎ আমরা বুঝতে পাই যে এটা হচ্ছে তার হাজব্যান্ড ছিল। সে কেন এই কথাটা বলছে এটা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এটা শুনে হালের দাদি সেই ছুরি দিয়ে তাকে আঘাত করতে থাকে, কিন্তু হঠাৎ করে সেটি আরও বিভৎস চেহারা রূপ নেয়।
অন্যদিকে আজরা হালের চিৎকার শুনে রুম থেকে বের হয়ে আসে এবং সে হালেকে খুঁজতে থাকে। সে হালেকে কোথাও খুঁজে না পেয়ে সে বাইরে বের হয়ে আসে এবং হালেকে চিৎকার করে ডাকতে থাকে যে তুমি কোথায় হালে, মামুনি কোথায় তুমি, এটা বলে সে ডাকতে থাকে। কিন্তু সে হালেকে কোথাও খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে বাড়ির পাশে ঝোপঝাড় থেকে সে হালের আওয়াজ শুনতে পেলে সে সেদিকে লক্ষ্য করতে গেলে দেখা যায় তার পিছন দিয়ে তার মা ছুরি হাতে করে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে চলে যাচ্ছে। আজরা পাতা সরিয়ে সেখানে হালের পুতুলের মাথার অংশটুকু দেখতে পায়, কিন্তু হঠাৎ করে একটি বিভৎস চেহারা নিয়ে সেখানে হালে উপস্থিত হয় এবং তার হাত চেপে ধরে বলে যে ফুপি তুমি পিছনে তাকিও না। কিন্তু আজরা পিছনে তাকালে সে সেলিমের বিভৎস একটি রূপ দেখতে পায় এবং সে চিৎকার করে ওঠে, কিন্তু দেখা যায় এটি তার স্বপ্ন ছিল। কিন্তু সে বাইরে থেকে আবার হালের ডাক শুনতে পায়, এই জন্য সে উঠে দরজা খুলে দেখে যে হালে এবং তার মা দাঁড়িয়ে রয়েছে এবং হালে তার হাতে একটি ছুরি ধরিয়ে দেয় এবং বলে যে দাদি সেই রুমে গিয়েছিল আর কিছু একটা বলছিল, এই বলে সে তাকে নিয়ে এসেছে। সিন শিফট হলে আমরা আজরা এবং ফাতেমাকে দেখতে পাই। ফাতেমা এখানে আগের দিনের ঘটনার জন্য আজরাকে নিয়ে খুবই চিন্তিত ছিল এবং সে আজরার কাছে এসেছিল তার ভালো মতো ঝাড়ফুঁক করার জন্য। সে এখানে কিছু মন্ত্রপুত পাথর নিয়ে এসেছিল, সে এগুলো আজরার কপালের উপরে রাখে এবং সে আজরার হাত একটি মন্ত্রপুত ছুরি দিয়ে আস্তে আস্তে দাগ দিতে থাকে এবং এই বলতে থাকে যে যদি তোমার উপরে কোনো ধরনের জিনের নজর থাকে তাহলে কোনো একটা পাথর ফেটে যাবে। এরপরে সে ভালো মতো দোয়া পড়ে পড়ে সে ওই ছুরিটিকে ঘোরাতে থাকে, কিন্তু হঠাৎ করে একটি পাথর ফেটে নিচে পড়ে যায়। এটা দেখে তো ফাতেমা আজরাকে বলে তোমার উপরে অবশ্যই কোনো খারাপ জিনের নজর রয়েছে, তুমি রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই অজু করে নামাজ পড়ে এবং দোয়া পড়ে ঘুমানোর চেষ্টা করবে। এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই ইব্রু এবং তার মেয়েকে। ইব্রু তার মেয়ের সাথে কথা বলছিল এবং তার মেয়ের রুম গোছাচ্ছিল। তখন হঠাৎ করে তার মেয়ে তাকে বলে উঠে যে আজরা আন্টি ভালো না, মাম্মামকে বলবে যে সে তাকে যেন বিয়ে না করে। এবং হঠাৎ করে ইব্রু দেখতে পায় তার মেয়ের পিছনে একটি বিচ্ছু, সে তাড়াতাড়ি করে ছুটে সেটাকে ফেলাই দেয় এবং তাকে জড়িয়ে ধরে। ইব্রু এখানে খুবই চিন্তিত ছিল, এই জন্য সে তার ভাই সেলিমকে কল দিয়ে এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু সেলিম এখানে বলে যে সে খুবই ব্যস্ত আছে। তখন ইব্রু তাকে বলে যে তুমি কি আজকে আমাদের বাড়িতে আসতে পারবে। তখন সেলিম তাকে বলে যে আজকে আমার প্ল্যান আছে আজরার সাথে। এটা জানার পরে ইব্রু তার ভাইকে কোনো কিছুই বলতে পারে না। তখন ইব্রু এসে তার মেয়ের সাথে কথা বলে। অন্যদিকে আমরা হালের দাদিকে দেখতে পাই যে কিনা দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ যেন তার কিছু একটা হয়ে গিয়েছিল। সে আবার নিচের দিকে আসতে থাকে এবং সে বিড়বিড়িয়ে বলতে থাকে আমি সব কিছু শেষ করে দিব, সব কিছু ধ্বংস করে ফেলবো। এই বলে সে একটি চুলায় পাত্র বসিয়ে দেয়। এরপর সে একটি পুরো আস্ত তেলের বোতল সেই পাত্রটার উপরে দিয়ে সেটাকে গলাতে থাকে। তাকে অদ্ভুত দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল যে তাকে কোনো জিনে আসর করেছে। অন্যদিকে আমরা হালেকে দেখতে পাই যে কিনা তার পুতুলটি নিয়ে খেলা করছিল। হালের পুতুলটি তাকে বলছিল যে তোমাকে কেউ ভালোবাসে না, তোমার দাদিও তোমাকে ভালোবাসে না। হালে বলে তুমি মিথ্যা বলছো, তুমি কখনোই সত্য কথা বলো না, আমার দাদি আমাকে অনেক ভালোবাসে। তখন হালের পুতুলটি বলে তোমার দাদি তোমাকে মেরে ফেলতে চায়, তুমি আমাকে আগুনে পুড়িয়ে দাও, আমার মুখটা পুড়িয়ে দাও। এটা শুনে হালে তার পুতুলটির মুখ আগুনে পুড়িয়ে দেয় এবং হালেকেও যেন কোনো কিছু একটা ভর করেছিল। এরপর আমরা দেখতে পাই যে হালের দাদি সেই গরম তেলের পাত্রটি নিয়ে হালের রুমেই এসেছিল এবং সে সেই পুতুলটিকে যখন পোড়াচ্ছিল তখন হালের দাদি এসে হালের গায়ের উপর গরম তেলটি ঢেলে দেয়। কিন্তু দেখা যায় যে হালে তো অন্য সাইডে ছিল, কিন্তু এই ভয়ঙ্কর দেখতে হালের পোড়া মুখ নিয়ে তার দাদির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বলতে থাকে তুমি আমাকে মেরে ফেলতে চাও, তুমি আমাকে মেরে ফেলতে চাও। এটা বলে সে তার দাদিকে ভয় দেখাতে থাকে, কিন্তু আসল হালে তো তার পাশেই বসেছিল এবং সে সব কিছু দেখছিল। সে দেখতে পায় তার দাদি অদৃশ্য কিছু একটার সাথে লড়াই করছে এবং তার থেকে বাঁচার চেষ্টা করছে। তখন ওই পুতুলটি বলে ওঠে তোমার দাদি আসলে তোমাকেই মারতে এসেছিল, দেখছো এখানে গরম তেল রয়েছে। কিন্তু হালে গিয়ে তার দাদিকে সামলিয়ে নেয়, কারণ হালে তার দাদিকে অনেক বেশি ভালোবাসতো। তখন দেখা যায় তার দাদি তার হুঁশে এসেছে এবং সে তার দাদিকে ধরে রুমে নিয়ে আসার চেষ্টা করে। তখনই তার মা গুলতেন বাজার করে ফিরছিল এবং সে তার দাদির এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছে হালে তোমার দাদির। তখন হালে বলে যে কিছু হয় নাই, দাদি ওই রুমে এসেছিল তাই। এরপর সিন শিফট হলে আমরা রাতের দৃশ্য দেখতে পাই যেখানে কিনা সেলিম এবং আজরা এসেছিল তাদের ডেটে এবং তারা এখানে দুজনের সাথে কথা বলছিল এবং তাদের বিয়ের বিষয় নিয়ে আলোচনা করছিল। এখানে আজরাকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছিল, কিন্তু এখানে সেলিম আজরাকে বলে যে দেখো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর এই জন্য আমি তোমাকে খুব দ্রুতই বিয়ে করতে চাই। আর এটা বলেই সেলিম একটি রিং বের করে এবং আজরাকে গিফট করে এবং এটা দেখে তো আজরাও অনেক খুশি হয়ে যায়। কিন্তু আজরা এখানে সেলিমকে বলে সেলিম আমি আমাদের বিয়ের আগে তোমাকে আমার পরিবারের বিষয়ে কিছু কথা বলতে চাই।
অন্যদিকে আমরা গুলতেন এবং হালেকে দেখতে পাই। এখানে হালে তার মা গুলতেনকে বলছিল যে মা, আমাকে কি দাদি ভালোবাসে না, আমাকে কি দাদি মেরে ফেলতে চাই? তখন তার মা তাকে বুঝিয়ে বলে যে না, তোমার দাদি তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি এগুলো ভেবো না। এটা বলে সে লাইট অফ করে তাকে ঘুম পাড়িয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে হালের দাদি কান্না করছিল এবং বলছিল যে তারা কেন আমার নাতনির পিছনে পড়ে আছে, তারা ওর কাছে কি চাচ্ছে, আর আমার সাথে কেন এগুলো হচ্ছে। আর এই জন্য সে তার বৌমাকে বলে যে তাকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। অন্যদিকে আমরা সেলিম এবং আজরাকে দেখতে পাই। আজরা এখানে সেলিমকে বলে, সেলিম, আমাদের বাড়ি আসলে কারাইন গ্রামে, আর প্রায় 12 বছর আগে একটি জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আমার বাবা এবং আমার ভাইয়ের মধ্যে ঝামেলা হয় এবং আমার ভাই আমার বাবাকে হত্যা করে বাড়ি থেকে পালিয়ে চলে যায়। আর আমার ভাই তখন জানতো না যে আমার ভাবি আসলে গর্ভবতী। আর এখানে আমার হালের জন্য বেশি কষ্ট লাগে, মেয়েটা তার বাবাকে অনেক বেশি মিস করে। আর আমার মাও অনেক বেশি অসুস্থ এবং আমি নিজেও একটি অসুস্থ পরিবারেই বেড়ে উঠেছি। এগুলো বললে আজরা অনেক ইমোশনাল হয়ে যায়। তখন সেলিম তাকে সান্ত্বনা দেয় এবং সেলিম তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। আমরা দেখতে পাই সেলিম চলে যাওয়ার পর আজরা তার হাতের রিংটি খুলে ব্যাগের মধ্যে রেখে দেয়। অন্যদিকে উপর থেকে হালে এই দৃশ্যটি দেখে ফেলে। এরপর আজরা বাড়িতে প্রবেশ করলে হালে তার কাছে গিয়ে বলে, ফুপি, আজকে কি আমি তোমার সাথে ঘুমাতে পারি? আমার অনেক বেশি ভয় করছে। তখন আজরা তাকে বলে, হ্যাঁ মামুনি, অবশ্যই, তুমি আমার সাথে এসো। এই বলে সে তাকে নিয়ে নিজের রুমে চলে যায়। এরপর আমরা ইব্রুর বাড়ির দৃশ্য দেখতে পাই, যেখানে সে ঘুমিয়েছিল। হঠাৎ করে কিছু শব্দে ইব্রুর ঘুম ভেঙে যায় এবং সেই শব্দ অনুসরণ করে খোঁজার চেষ্টা করে। এরপর সে দেখতে পায় তার বেডের পাশে থাকা ছোট টেবিলটি থেকে সেই শব্দ আসছে। সেখানকার সেই ড্রয়ারটি খুলে সেখানে কবরের মাটি দেখে ইব্রু ভয় পেয়ে চিৎকার করে ওঠে। এরপরে পাশে থেকে একটু শব্দ আসলে সে সেটি খুলে দেখে সেখানে ভয়ানক সব চোখ এবং কালো জাদুর জিনিসপত্র রয়েছে। ইব্রু এগুলো দেখে খুবই ভয় পাচ্ছিল। এরপর আবার তার আলমারি থেকে শব্দ আসলে সে আলমারিটি খুলে দেখে যে সেখানে একটি ভয়ানক কিছু বের হয়ে আসে এবং ইব্রুর উপরে অ্যাটাক করে বসে। ইব্রু এগুলো দেখে অনেক চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে। তখন তার হাজব্যান্ড এসে তাকে সামলে নেয়। সিন শিফট হলে আমরা সেলিমের বাড়ির দৃশ্য দেখতে পাই। সেলিম তার বাড়িতে ফিরে এসেছে এবং সে এসেই তার টিভিটা অন করে এবং সে বেডে শুয়ে পড়ে। এরপর কিছুক্ষণ হলে সে আবার উঠে পড়ে এবং তার চোখে একটু ব্যথা অনুভব হওয়াতে সে তার ওয়াশরুমে চলে যায় এবং সে তার টেবিলের উপরে কিন্তু একটি বস্তাও লক্ষ্য করে। সে ওয়াশরুমে গিয়ে তার বেসিন থেকে কিছু পানি নিয়ে তার চোখে মুখে পানি দিলে হঠাৎ করে সে দেখতে পায় তার চোখ কেমন লাল হয়ে গেছে। এরপর তার কিছু একটা হয়ে যায় এবং সে ওই বস্তাটি হাতে নিয়ে গাড়ি নিয়ে কোথাও একটা বের হয়ে যায়। আমরা দেখতে পাই সেলিম তার দোকানে এসেছে। এখানে তার বন্ধুর সাথেও তার দেখা হয়। তার বন্ধু তাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমার একটু কাজ আছে। তখন তার বন্ধু চলে গেলে সে দোকানের শাটারটি খুলে ভেতরে প্রবেশ করে। আমরা দেখতে পাই যে এখানে কিন্তু সব কিছুই সিসিটিভিতে ক্যাপচার হয়ে যাচ্ছিল। সে তার দোকানে এসে লকার থেকে তার সমস্ত গহনা জুয়েলারি যত ছিল সব কিছু সেই বস্তাটার মধ্যে ভরে ফেলে। আর এরপর সেলিম আবার কোথাও একটার উদ্দেশ্যে রওনা হয়। আমরা দেখতে পাই সেলিম গাড়ি চালিয়ে একটি ঝিলের পাশে এসেছে এবং সেখানে তার গাড়িটি রেখে এই বস্তাটি হাতে নিয়ে সে ঝিলের পানির কাছে চলে যায় এবং সে সেখানে সব জিনিসপত্র পানিতে ভাসিয়ে দেয়। অর্থাৎ তার যত সঞ্চয় ছিল, তার দোকানের সমস্ত গহনা, টাকা পয়সা সব কিছু সেই ঝিলের পানিতে সে ভাসিয়ে দেয়। এরপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সেলিম স্বস্তির নিঃশ্বাস ফেলে যে এটা হয়তো তার স্বপ্ন ছিল, কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় সেই দেখা বস্তাটি তার সামনে রয়েছে। সেলিম এবার ভয় পেয়ে যায়, যদি এটা স্বপ্নই হয়ে থাকে তাহলে তার বস্তাটি এখানে থাকবে কেন। এরপর সে তার পায়ের দিকে লক্ষ্য করে যে জুতাতে তার পানি রয়েছে। সেলিম খুবই ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা আজরাকে দেখতে পাই যে ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করে সে হালের শব্দ পেয়ে তার ঘুম ভেঙে যায়। হালে কিছু একটা বিড়বিড় করে বলছিল। হঠাৎ করে হালে বিভৎস একটি রূপ নিয়ে তার দিকে ফিরে তাকায় এবং হালে তাকে বলে যে ফুপি, তোমাকে ওরা আর বেঁচে থাকতে দিবে না, তুমিকে ওরা মেরে ফেলবে, এগুলো বলতে থাকে। হঠাৎ করে এটা দেখে আজরা চিৎকার করে ওঠে, কিন্তু সব কিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর আবার বাইরে থেকে শব্দ আসছিল। এটা দেখে আজরা বাইরে বের হয়ে যায় এবং সে দেখতে পায় যে একটা রুমের মধ্যে সবাই যেন কেমন করে বসে আছে, সব কিছু যেন অন্যরকম লাগছে, বিভৎস সব কিছু যেন একটা বস্তি পরিবেশ। সেখানে সব ছোটো ছোটো বাচ্চার কাপড় চোপড় এবং সে সেখানে তার ভাবি এবং তার মায়ের বিভৎস একটি রূপ দেখতে পায়, যাদের মুখ থেকে রক্ত বের হচ্ছিল এবং সেখানে সে সেলিমকেও দেখতে পায়। সে খুবই ভয় পাচ্ছিল তার মায়ের এই বিভৎস রূপ দেখে। অন্যদিকে হালে পিছন থেকে চিৎকার করে উঠে তাকে গলা চিপে ধরে।
তখন আজরা নিচে পড়ে যায়। তখন আবার সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। আজরা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না যে আসলে তার সাথে কি হচ্ছে। আজরা আবার রুমে ফেরত আসে এবং সে দেখতে পায় হালে তো ঘুমিয়ে রয়েছে। সে হালের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে সেলিম তার দোকানে এসেছে এবং তার সেই বন্ধুটিও এসেছে এবং সে তার বন্ধুটি তাকে জানায় যে তুমি তো নিজে গতকালকে রাত্রে এসে তোমার নিজের গহনাগাটি নিয়ে চলে গেছো। সেলিমও সিসিটিভিতে দেখে বিশ্বাস করতে পারছে না যে এটা তো তার স্বপ্নে হয়েছিল। তখন তার বন্ধু বলে যে দেখো বন্ধু, আমার মনে হয় যে তোমার উপরে কেউ কালো জাদু করেছে। তোমার উচিত কোনো ভালো হুজুরের সাথে পরামর্শ করা। তুমি চাইলে আমি তোমাকে আজকে কোনো একজনের কাছে নিয়ে যেতে পারবো। তখন সেলিম তাতে রাজি হয়ে যায়। এরপর সিন শিফট হলে আমরা ইব্রু এবং তার মেয়েকে দেখতে পাই, যারা কিনা আজরার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। আজরা এখানে ইব্রুকে দেখে তার সাথে খুবই ভালো মতো কথা বলে, কিন্তু আমরা দেখতে পাই যে ইব্রু তাকে যেন ইগনোর করে সেখান থেকে চলে যায়। আজরাও বিষয়টি নিয়ে খুবই অবাক হয়, কারণ সে সবসময় দেখতো যে ইব্রু তার সাথে খুবই ভালো মতো বিহেভ করতো। এরপর দেখা যায় যে হালে সেই রুমটিতে প্রবেশ করেছে এবং সে সেই ছোট বক্সটি থেকে কিছু তাদের পরিবারের ছবি বের করে আনে। সে এখানে বসে তার বাবার সেই পরিবারের সহ ছবিগুলো দেখছিল। তখন সেখানে তার মা গুলতেন চলে আসে। সে তখন তার মাকে জিজ্ঞাসা করে যে বাবা কি আমাকে ভালোবাসে না, বাবা কেন আমাদেরকে ছেড়ে রেখে চলে গেছে। তখন তার মা বলে তোমার বাবা যদি জানতো যে তুমি এই পৃথিবীতে আসছো তাহলে কখনোই ছেড়ে যেত না। এটা বলে সে তার মেয়েকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু অন্যদিকে তার পিছনে থাকা একটি জিন তাকে বলে ওঠে যে তোমার বাবা ফিরে আসবে যদি তোমার ফুফিকে দিয়ে দাও। এটা বলতে থাকে। তখন হালে চিৎকার করে ওঠে। এরপর আমরা দেখতে পাই যে সেলিম এবং তার বন্ধু একজন কবিরাজের কাছে গিয়েছে। তখন এখানে আমরা একটা মহিলাকে দেখতে পাই যে কিনা কাঠি দিয়ে সেই ছালাটা পাত্রে রেখে তার মধ্যে কিছু কালো রক্ত দিয়ে ওইটার উপরে জাদু মন্ত্র করছিল। সে লাঠিগুলো ঘোরাচ্ছিল এবং কিছু একটা মন্ত্র করছিল এবং পড়তে পড়তে হঠাৎ করে সেই পাত্রটির মধ্যে কোনো একটা বিভৎস চেহারার কিছু ভেসে ওঠে এবং সে অন্য ভাষায় তার সাথে কথা বলতে শুরু করে। তখন সেখানে আরেকজন লোক চলে আসে এবং সেই লোকটি এসে তাকে বলে যে তোমার উপরে কোনো একটা জিনের নজর রয়েছে, তারা হয়তো তোমাকে কোনো কিছু একটা বোঝানোর চেষ্টা করছে, তুমি সাবধানে থেকো। এরপর আমরা আবার হালের দৃশ্য দেখতে পাই। হালের হাতে এখানে পুড়ে গিয়েছিল, এই জন্য আজরা তাতে মলম লাগিয়ে দিচ্ছিল। তখন সেলিমের কল আসলেও সে সেটি রিসিভ করে না এবং হালেকে সে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি মামুনি। হালে বলে আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি ফুপি। এরপরে এটা বলে আজরা তার রুমে চলে আসে এবং সে সেলিমকে কল দেয়। তখন সেলিম তাকে বলে যে আমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে, আমার সাথে দেখা করো, আমি তোমার সাথে সব কিছু শেয়ার করতে চাই। এটা বলে ফোন রেখে সেলিম ঘুমিয়ে পড়লে হঠাৎ করে মাঝরাতে তার কিছু শব্দে ঘুম ভেঙে যায়। সে তার মাথায় আঘাত করতে থাকে যে কেমন সব শব্দ আসছিল। সে হঠাৎ করে তার মৃত মা এবং তার বেডের উপরে তার মৃত ভাইকে দেখতে পায়। সে এটা দেখে খুব ভয় পেয়ে চিৎকার করলে সেগুলো আবার সব স্বাভাবিক হয়ে যায়। সে খুবই ভীত অবস্থায় ছিল। এরপর সে তার ওয়াশরুমে চলে যায় এবং সে তার চোখে মুখে পানি দিতেছিল। কিন্তু হঠাৎ করে সে দেখতে পায় তার কমোডের ভিতরে তার হারিয়ে যাওয়া সেই স্বর্ণগুলো। সে তো অবাক হয়ে যায় যে এগুলো কী হচ্ছে। সে তাড়াতাড়ি করে সেই স্বর্ণগুলো বের করতে থাকে কমোড থেকে। কিন্তু আমরা দেখতে পাই হঠাৎ করে কমোডের ভিতর থেকে কিছু একটা জালের মতো তার হাতকে আটকে ফেলেছে। সে অনেক ছাড়ানোর চেষ্টা করা সত্ত্বেও সেগুলো যেন তাকে জেঁকে ধরে রেখেছিল। সে চিৎকার করতে থাকে। এরপরে আমরা তার পাশে তার মৃত মা এবং তার ভাইকেও দেখতে পাই। সে সেলিম কোনোভাবে তার হাতকে ছাড়াতে পারছিল না। এরপর আমরা আবার দৃশ্য চেঞ্জ হলে হালেকে দেখতে পাই যে কিনা আবার ঘুম থেকে উঠে মাঝরাতে তাদের পরিবারের ছবিটি দেখছিল এবং তার পিছনে আমরা কিছু বিভৎস জিনদেরকেও দেখতে পাই। এরপর সে রুমের বাইরে আসলে দেখা যায় যে ছবির ফটোর মতো করেই তার পরিবারের সবাই যেন বসে আছে এবং তাকে কিছু একটা বলছে। হালে বুঝতে পারে না যে তার পরিবারের মানুষ তাকে কী বোঝানোর চেষ্টা করছে। এরপর আমরা দেখতে পাই যে হালে তার পেছনে তার ফুপুকেও দেখতে পাই যে কিনা অদ্ভুতভাবে বসেছিল। হঠাৎ করে সবাই তাকে চেপে ধরলে সে একটা অন্য ডাইমেনশনে গিয়ে পৌঁছায় এবং হালে তার সামনে 4টা জিনকে দেখতে পায়। তাদের মধ্যে একজন হালেকে ভেতরের দিকে প্রবেশ করতে বলে। হালে তার কথা মতো ভেতরে গিয়ে দেখতে পায় তার দাদি, তার মা এবং তার বাবাকে। তারা সবাই তাকে আরও ভেতরের দিকে যেতে বলে। হালি তাদের কথার মতো একটি সুড়ঙ্গ পথ বেছে নেয় এবং সেদিক দিয়ে চলা শুরু করে দেয়। দেখা যায় যে হালি সেই পথ দিয়ে এগিয়ে চলে এবং সে সেখান থেকে বের হয়ে তার ফুফু আজরাকে দেখতে পায়। সে সেটা দেখে খুবই অবাক হয়। তার ফুফুর মাথা স্কার্ফ দিয়ে বাঁধা ছিল। সে তার ফুপির মাথায় হাত বোলাতে থাকে এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু দেখা যায় যে আজরার কোনো সেন্স ছিল না। সে এখানে হাত বোলাতে বোলাতে হঠাৎ করে সে বাস্তবেও ফিরে আসে এবং দেখা যায় যে আজরা ঘুমিয়েছিল। তখন সে ঘুমের মধ্যেও এমন অদ্ভুত স্বপ্ন দেখছিল
করছিল। আর এদিকে সে ঘুম থেকে উঠে দেখে যে হালে তার মাথায় হাত বোলাচ্ছে। সে হালেকে জিজ্ঞাসা করে, হালে বলে যে সে কিছুই জানে না, সে খারাপ স্বপ্ন দেখে এখানে চলে এসেছে। এদিকে আজরাও ভয়ানক স্বপ্ন দেখেছিল। অন্যদিকে আবার পরের দিনের দৃশ্য আমরা দেখতে পাই, হালে বসে কোনো একটা কালো জাদুর নকশা বানিয়ে ফেলেছিল এবং হালে সেই নকশাটি নিয়ে তার মা গুলতেনের কাছে গিয়েছিল। অন্যদিকে গুলতেন তার শাশুড়ির সাথে বসেছিল এবং তাদের বাড়িতে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করছিল। কিন্তু হঠাৎ করে কোনো একটা জিন পেছন থেকে তাদের দুইজনকে অ্যাটাক করে বসে এবং জিন তাদেরকে বলে তোমরা সত্যটা স্বীকার করে নাও, সত্যটা স্বীকার করে নাও, এই বলে তাদেরকে ভয় দেখানো শুরু করে। ঠিক তখনই সেখানে হালে চলে আসে এবং হালে এসে তার মায়ের কাছে সেই কালো জাদুর নকশাটি ধরিয়ে দেয় এবং বলে, মা এবার কিন্তু এই নকশাটি কেটে ফেলো, আর না হলে বাবার মতো আমিও কিন্তু হারিয়ে যাব। এই বলে সেখান থেকে হালে চলে যায় এবং তখন দেখা যায় গুলতেন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। সিন শিফট হলে আমরা ইব্রু এবং তার মেয়ের দৃশ্য দেখতে পাই। ইব্রু এখানে তার মেয়ের সাথে কথা বলছিল এবং তার ভাই সেলিমকে কল করছিল, কিন্তু কয়েকবার কল দেওয়া সত্ত্বেও সেলিম তার কল রিসিভ করছিল না। অন্যদিকে আজরাও সেলিমকে কল দিচ্ছিল, কিন্তু সেলিম তার কলও রিসিভ করছিল না। এটা ভেবে আজরা অনেক চিন্তিত ছিল। আজরা তার ফোনটি ব্যাগে রাখার সময় তার সেই রিংটি পায়। সে খুলে দেখে রিংটি কেমন নষ্ট হয়ে গেছে। এটা দেখে আজরা অনেক চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ করে কোনো কালো কিছু তার চোখ চেপে ধরে এবং তাকে মেঝেতে ফেলে দেয় এবং ভয়ানক কিছু একটা তার ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। আজরা এই জিনিসটা ভেবে অনেক বেশি ভয় পাচ্ছিল। এই জন্য সে দোয়া পড়ার জন্য মসজিদে গিয়েছিল এবং সে আল্লাহর কাছে খুব পবিত্র মন থেকে দোয়া চাচ্ছিল এবং সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছিল। সে খুবই পবিত্র মনে আল্লাহর কাছে সব কিছুর জন্য মাফ চেয়ে দোয়া চাচ্ছিল যেন সব কিছু থেকে সে মুক্তি পায়। এরপরে দেখা যায় যে সব কিছু পরিবেশটা কেমন যেন মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। সে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা হালেকে দেখতে পাই, যাকে কিনা তার পুতুলটি তার মুখ কেটে ফেলতে বলেছিল। এই কথা মতো হালে তার পুতুলটির মুখ কেটে ফেলে। তখন পুতুলটি বলে যে আজকে তোমার বাবা ফিরে আসবে, তুমি আমার কথা বিশ্বাস করো। আর ঠিক তখনই আমরা দেখতে পাই যে বাসায় একটা কলিং বেল বাজে। তখন গুলতেন গিয়ে দরজা খুলে দেখে যে তার হাজবেন্ড, যে কিনা 12 বছর আগে কোথাও হারিয়ে গিয়েছিল, সে এসেছে। এটা দেখে সে বিশ্বাসই করতে পারে না। অন্যদিকে ইব্রু চলে গিয়েছিল তার ভাইয়ের বাড়িতে। সে যেহেতু তার ভাইকে নিয়ে অনেক চিন্তিত ছিল, এই জন্য সে নক করে বাসায় ঢুকে পড়ে। সে সেলিম সেলিম বলে পুরো বাড়ি খুঁজতে থাকে, কিন্তু সে তো কোথাও তার ভাইকে খুঁজে পাচ্ছিল না। হঠাৎ করে সে ওয়াশরুমে গিয়ে দেখতে পায় যে তার ভাই পড়ে আছে মেঝেতে এবং তার ভাইয়ের হাত দিয়ে পুরো রক্ত বের হচ্ছে গলগল করে। এরপরে আমরা সিন শিফট হলে দেখতে পাই যে আজরা তার বাড়িতে ফিরে এসেছে এবং সে দেখতে পায় 2টা চেয়ার পাশাপাশি রাখা রয়েছে এবং সে অন্য একটি রুম থেকে কিছু শব্দ শুনতে পায়। তখন সে রুমে গিয়ে দেখে তার ভাবি এবং মা দাঁড়িয়ে আছে এবং পেছন থেকে তার ভাবি কিছু একটা ইশারা করলে সে তাকিয়ে দেখে তার ভাই, কিন্তু হঠাৎ করে তার ভাই তার মুখ চেপে ধরে এবং তার ভাইকে একটা ইঞ্জেকশন হাতে দিলে সেটি সে তার উপরে প্রয়োগ করে। অন্যদিকে হালেকে পুতুলটি বলে যে তোমার ফুপিকে তারা মেরে ফেলবে কারণ তোমার বাবা ফিরে এসেছে। হালে বলে না, আমার ফুপিকে আমি অনেক ভালোবাসি। পুতুলটি বলে যে না, তুমি যদি তোমার বাবাকে পেতে চাও তাহলে তোমার ফুপিকে তোমার হারাতেই হবে। অন্যদিকে ইঞ্জেকশনের প্রভাবের কারণে আজরা অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিল। তখন তার কাছে গুলতেন আসে এবং সব রহস্যের উন্মোচন করে। গুলতেন তাকে জানায় এই সব কিছুই ঘটেছে তোমার বাবার কারণে, তোমার বাবাই সব কিছুর জন্য দায়ী। আজকে আমাদের এই অবস্থা সব কিছুই তার ভুলের কারণে হয়েছে। তুমি কি জানো তোমার বাবা কি পরিমাণ কালো জাদু করতেন? সে খারাপ কাজে এই কালো জাদু ব্যবহার করতেন আর আমরা পুরো পরিবার এখন সেটা ভোগ করছি। সে সব কিছু তখন খুলে বলতে থাকে যে তোমার ভাই যখন ক্যান্সারে আক্রান্ত হয়েছিল তখন তোমার বাবা খারাপ মানুষ হলেও সে তার নিজের ছেলেকে অনেক বেশি ভালোবাসত, এমনকি তোমার থেকেও বেশি। তখন সে পরিবারের সবার সম্মতিতে জিনের সাথে একটি ডিল করে, আর ডিলটি এমন ছিল যে জিনেরা তোমার ভাইয়ের ক্যান্সার ঠিক করে দিবে, কিন্তু তার পরিবর্তে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। আর আমরা সবাই সেটাতে রাজিও হয়ে যায়। আর এই জন্য তোমার বাবা রিচুয়াল শুরু করে দেয়। আর তোমাদের 2 ভাই বোনকে একটি চেয়ারের উপরে বসানো হয় এবং একসাথে একটি কাপড় দিয়ে তোমাদের 2জনের মাথা বেঁধে দিয়ে তারপর রিচুয়াল শুরু করা হচ্ছিল। কিন্তু ঠিক তখনই তোমার মা চলে আসে আর তোমার বাবা যখনই কালো জাদুর সে কাগজটি কাটতে যাবে তখন তোমার মা ছুরি দিয়ে তোমার বাবাকেই মেরে ফেলে। আর এর ফলে রিচুয়ালটি কমপ্লিট হয় না আর আমরা এই জন্য তোমার বাবাকেও হারিয়ে ফেলি। আর জিনেরা তোমার ভাইকেও তাদের সাথে নিয়ে চলে যায়। 12 বছর পর আজকে আমার স্বামী ফিরে এসেছে। এখন কাজ হলো সেই জিনেদের রিচুয়ালটা কমপ্লিট করা এবং তোমাকে উৎসর্গ করে দেওয়া তাদের উদ্দেশ্যে, আর এটাই করতে হবে। অন্যদিকে আমরা হালেকে দেখতে পাই যে কিনা অদ্ভুত আচরণ করছিল এবং চিৎকার করছিল। আর এইদিকে আমরা আবার দেখতে পাই যে কিনা গুলতেন তার হাজব্যান্ড এবং তার ননদকে নিয়ে রিচুয়ালটা শুরু করে দিয়েছে। ঠিক আগের নিয়মেই 2টি কাপড় তাদের মাথায় পেঁচিয়ে সেই কাগজটির মাধ্যমে
মাধ্যমে সে কিছু একটা পড়ছিল। তখন আবার সেখানে হালেও উপস্থিত হয়। হালেও তার মায়ের সাথে সেই মন্ত্রটি পড়া শুরু করে দিয়েছিল। হঠাৎ করে মন্ত্র পড়তে পড়তে সব কিছু পরিবেশ যেন অদ্ভুত আকৃতি ধারণ করছিল। এখানে হালের দাদাও উপস্থিত ছিল, সেও তাদের সাথে এই রিচুয়ালে অংশগ্রহণ করেছিল। আর গুলতেন যখনই এই কাগজটি কাটতে যাবে ঠিক তখনই আমরা হালেকে দেখতে পাই, যে কিনা নিজের গলাতেই নিজের ছুরি চালিয়ে দেয় এবং সে বলতে থাকে, আমি আমার ফুপিকে অনেক বেশি ভালোবাসি, আমি আমার ফুপিকে মরতে দেখতে পারবো না। এটা বলে সে নিজেকে নিজেই শেষ করে দেয়। এটা দেখে গুলতেন থেমে যায়। ঠিক তখনই জিনেরা তাদের দুই ভাই বোনকে হাওয়ায় ভাসিয়ে নেয় এবং সবার চেহারা অদ্ভুত আকৃতি ধারণ করে। জিনেরা সবার উপরে অত্যাচার করে এবং সবাইকে নৃশংসভাবে সেখানে মেরে ফেলে। কিছুক্ষণ পর আজরার জ্ঞান ফিরে আসে এবং সে তার আশেপাশে সবাইকে মৃত অবস্থায় দেখতে পায়। হয়তোবা আজরা তার দোয়ার কারণে আল্লাহ তার দোয়াটি কবুল করে নিয়েছিল এবং আজরার জীবন রক্ষা পেয়েছিল। এজন্য জিনেরা তাকে ছেড়ে চলে গিয়েছিল অন্যদেরকে মেরে। আর এই মুভিটি এখানেই শেষ হয়। এই মুভিটা কিন্তু সত্য ঘটনা অবলম্বনেই তৈরি করা হয়েছে। আশা করি আপনাদের কাছে এই মুভিটি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা কোন ধরনের মুভি এক্সপ্লেনেশন ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।